জানি না, হুট করে জ্ঞান হারিয়ে ফেলেছে। মাহতাবী চিন্তিত মুখের দিকে তাকিয়ে মেহেরাব আর কোনো প্রশ্ন করল না। মধুর পালস রেট চেক করে আবার নিজের রুমে গেল। প্রয়োজনীয় জিনিস এনে নিজের কাজে লেগে গেল। কি এমন হয়েছিল ভাইয়া? ভাবি শকড হয়ে অজ্ঞান হয়ে গেছে। এখন ঘুমাচ্ছে, ঘুমাক, দেখো না সকাল পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। মাহতাব ভাইয়ের প্রশ্নের কোনো উত্তর দিল না। সে কিভাবে বলবে তার বউকে একটু জড়িয়ে ধরেছে বলে তার বউ জ্ঞান হারিয়েছে? মেহরাব নিজেও আর কোনো প্রশ্ন করল না, চুপচাপ নিজের রুমে চলে গেল। মাহতাব এসে মধুর পাশে বসল। কপালে ভাঁজ ফেলে কোমরের শাড়ি সরিয়ে দিতেই তার চোখ মুখ শক্ত হয়ে গেল। মধুর ক্লান্ত বিধ্বস্ত মুখের দিকে চোয়ার শক্ত করে তাকিয়ে রইল। দরজা বন্ধ করে এসে নিজের কাজ শেষ করে গাড়ির চাবি নিয়ে তৎক্ষণাৎ বাসা থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে নিজের রুম লক করতে ভুলল না সে। রাতে খাবার টেবিলে মাহাতাবকে না দেখে ময়না বেগমের চোখ কপালে উঠল। সামির নিজে গেল মাহাতাবকে ডাকতে। দরজা লক দেখে ময়না বেগমকে এসে বলতেই ময়না বেগম হাহুতাশ করে বলল, দেখো আম্মা, এসেই বউকে নিয়ে দরজায় খিল দিয়েছে। সি সি সি, বুড়ো বয়সে ভীমরতি লজ্জা শরমের কথা খেয়ে মাথা খেয়েছে বেয়াদবটা। কুসুম বেশ বিরক্ত হয়ে মাহাতাবের রুমের দরজার দিকে তাকালো। ছেলে তার কোনোদিনও এমন করেনি। আজ কি এমন হলো? লামিয়া সামিরের সাথে কথা বলছিল। ময়না বেগমের কথা হেসে উড়িয়ে দিলেও কুসুম বেগমের দৃষ্টি তার কাছে ভালো লাগলো না। আগের দিনের মানুষ সে, চিন্তাভাবনা অনেকটা সেকেলে রয়ে গেছে। মেহরাব এসে বসতে বসতে সবার দিকে চোখ বোলালো। কি হয়েছে? সবাই এভাবে বসে আছে কেন? তোর বড় ভাই বাড়ি ভর্তি মানুষের সামনে বউ নিয়ে দরজায় খিল দিয়েছে। লজ্জায় আমার গলা দিয়ে খাবার নামছে না। মেহরাব আশ্চর্য হয়ে বলল, তুমি লজ্জা পাচ্ছ কেন? তোর লজ্জা পাবো না? সবাই ভাববে আমার ভাইয়ের মতো আমিও বোধহয় নির্লজ্জ ছিলাম। তোদের দোষ এসে আমার ঘাড়ে পড়বে কেন? আর আমি বা মানবো কেন? মেয়েরা বুঝলো তার আবার ঝগড়া করার মুড হয়েছে, তাই যুক্তিহীন যুক্তি দাঁড় করাচ্ছে। সে আর তর্কে গেল না। কুসুম বেগমের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, কিছুক্ষণ আগে ভাবি অসুস্থ হয়ে পড়েছিল, আমি নিজে চেক করে ইঞ্জেকশন দিয়ে এসেছি। আজ রাতে আর ঘুম ভাঙবে না। ভাইয়া হয়তো তার পাশেই আছে, তাই এত আকাশ কুসুম না ভাবলেও চলবে। কুসুম বেগম উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে? সারাদিন তো ভালোই দেখলাম, হঠাৎ করে কি এমন হলো? প্রেশার লো হয়েছে আম্মা, চিন্তা করবেন না। মেহরাব কৌশলে কথা ঘুরিয়ে দিল। স্বামীর ভ্রুকুচকে তাকিয়ে রইল মেহরাবের মুখের দিকে। কিছু একটা হয়েছে সে নিশ্চিত। মধুর আচরণও স্বাভাবিক ছিল না। তার উপর রুমে গিয়ে অসুস্থ হয়ে যাওয়া। ময়না বেগম মলিন গলায় বলল, মেয়েটা অসুস্থ আর তোর ভাই আমাদের একবার বলার প্রয়োজনও মনে করলো না। দেখছো আম্মা, কি বেয়াদব ছেলে তোমার। রহিমা টেবিলে মাছের বাটি রাখতে রাখতে বলল, ভাইজান তো বাসায় নাই আপা, এ তো এর কখন বার হইয়া গেছে। সবাই অবাক চোখে তাকালো রহিমার দিকে। সবার এমন দৃষ্টি দেখে রহিমা থতমত খেয়ে গেল। ময়না বেগম আহাজারি করে বলল, অসুস্থ মেয়েটাকে রুমে তালা মেরে রেখে গেছে তোমার ছেলে। দেখছো আম্মা, এই ছেলের সাথে বিয়ে দিয়ে মেয়েটার জীবন নষ্ট করে দিলাম। তোমার ছেলে এতে মেয়েটার উপর অত্যাচার করছে। ওর নামে আমি নারী নির্যাতন মামলা দেব। মেহেরাব গাড়ি বের কর, আমি এক্ষুনি থানায় যাব। ময়না বেগম দুই লাফে উঠে হাত ধুতে চলে গেছে। স্বামীর অসহায় চোখে মেহরাবের দিকে তাকিয়ে মিনমিনে গলায় বলল, আমি বিয়ে করব না মামা, খবরদার আমাকে কোনোদিন বিয়ের কথা বলবে না। আচ্ছা। কাল মাকে নিয়ে হসপিটাল যাব, তোমার ফ্রেন্ডকে বলে রেখো। হুম। আমাকে রুমে দিয়ে এসো মেহরাব। রহিমাকে বলো আমার খাবার রুমে দিয়ে আসতে। আসুন আম্মা। মেহরাব কুলসুম বেগমকে তার রুমে নিয়ে গেল। লামিয়া গালে হাত দিয়ে হতাশ গলায় বলল, আপা কখন কার দলে যাই কিছুই বুঝি না। সবার দলে গেলেও আম্মু কখনো মামাদের দলে যায় না মামি। লামিয়া হেসে ফেলল। আজ মেহরাবের খবর করে ছাড়বে ময়না বেগম। থানায় না নিয়ে গেলে কয়েক ঘা লাগিয়েও দিতে পারে। মাহতাব জয়নাল ব্যাপারীর সামনে সোজা হয়ে বসে আছে। শান্ত চোখে তার হাজার ক্রোধ। জয়নাল ব্যাপারীর পাশে তার দুই ছেলে দাঁড়িয়ে। তারা কপাল কুঁচকে মাহতাবের দিকে তাকিয়ে আছে। হঠাৎ এত রাতে মাহতাবের আগমন আর এমন শান্ত ভয়ঙ্কর দৃষ্টির মানে কিছুই তাদের মাথায় ঢুকছে না। জয়নাল ব্যাপারীর বড় ছেলে জাবির আজ বাড়িতেই আছে। তারা তিন ভাই জয়নাল ব্যাপারীর প্রথম স্ত্রী মরিয়মের সন্তান।
মরিয়ম বিবি বেঁচে থাকতেই জয়নাল ব্যাপারী আলেয়া বেগমকে বিয়ে করেন। স্বামীর এই বেইমানি মেনে নিতে পারেননি তিনি, তাই এক কাপড়ের সংসার ছেড়েছেন। জাবির বেশিরভাগ সময় তার সাথেই থাকে। বাবার প্রতি তেমন একটা টান নেই তার, কিন্তু ছোট দুই ভাই একেবারে তার বাবার মতো হয়েছে। দয়ামায়াহীন নিষ্ঠুর প্রকৃতি। মধুরিমাকে সে ছোট বোনের মতো স্নেহ করে। যতদিন জাবির এই বাড়ি থাকতো মধু অনেকটা শাস্তিতে থাকতো। জয় আর স্বামীর তার উপর হাত উঠাতে পারত না। অন্তত প্রতিদিনের মারধর থেকে বেঁচে যেত সে। জাবির চেয়েছিল মধুকে তার সাথে নিয়ে যেতে, কিন্তু তার মায়ের ঘরে সতীনের মেয়ের জায়গা হবে না। তাছাড়া মধুকে দেখলে তার মায়ের পুরনো ঘা তাজা হয়ে উঠবে, তাই সেও নিয়ে যায়নি। মাহতাব জয়নার ব্যাপারী আর বাকি সবাইকে জেলে ঢুকালেও জাবির চুপ ছিল। মধু এ বাড়িতে বড় হয়েছে, আপনারা ওকে ছোট থেকে নিজেদের সাথে রেখেছেন, তাই প্রশ্নটা আপনাদের কাছেই করছি, মধুর সাথে কে অসভ্যতা করেছে? এক কথা উত্তর চাই, বেশি কথা শোনার ধৈর্য আমার মধ্যে অবশিষ্ট নেই, তাই তাড়াতাড়ি উত্তর দিন। জয়নাল ব্যাপারী কুলকুল করে ঘেমে যাচ্ছেন। আলেয়া বেগম অবাক চোখে তাকিয়ে আছে। মাহতাবের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না সে। মাহতাবের শান্ত চোখে ক্রোধের মাত্রা স্পষ্ট বোঝা যাচ্ছে। আলেয়া বেগম জানালেন, জয়নাল ব্যাপারীর দিকে তাকিয়ে সন্দিহান গলায় বলল, জামাই এসব কি বলছে জয়নাল? আর তুমি কেন চুপ করে আছো? মধুর সাথে এই বাড়িতে কেউ অসভ্যতা করেনি বলছো না কেন? ওই মুখপুরি এখানে থাকতেও শান্তি দেয়নি, এখন শ্বশুরবাড়ি গিয়েও শান্তি দিচ্ছে না। শেষের কথাগুলো বলে আলেয়া বেগম রাগে গজগজ করতে লাগলেন। জাবির এক দৃষ্টিতে তার বাবা ভাইয়ের দিকে তাকিয়ে আছে, ভাতা ভাত মুষ্টিবদ্ধ করে নিচের দিকে তাকিয়ে। তার ইচ্ছে করছে এখনই সব কটাকে মাটিতে পুঁতে দিতে। আর আলেয়া বেগমের দিকে তাকাতে গা গোলাচ্ছে। এ কেমন মা? মারা নাকি এরকম হয়? মা কখনো এমন হতে পারে না। মায়েরা হয় মমতাময়ী, তারা শুধু হৃদয় উজাড় করে ভালোবাসতে জানে। এই মহিলা কারো মা হওয়ার যোগ্য না। মাহতাব নিজের ফোন থেকে মেহরাবকে SMS করে এখানে আসতে বলল। তার আবার একটাই সমস্যা, অতিরিক্ত রাগ উঠলে মুখ থেকে কথা বের হতে চায় না। যেমন এখন সে মূর্তিমান মানবের মতো জমে বসে আছে। সবার স্তব্ধতা দেখে মুখ খুলল জাবির। জয়নাল ব্যাপারীর দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, ভাইয়ার প্রশ্নের জবাব দাও বাবা। সে এত রাতে এখানে নিশ্চয়ই আমাদের সাথে মজা করতে আসেনি। নিশ্চয়ই এমন কিছু হয়েছে যে কারণে তার এত রাতে এখানে আসতে হয়েছে। তাই সময় নষ্ট না করে জবাব দাও। আমাদের সকালে অফিস আছে, তুমি আর তোমার ছেলেদের মতো বসে বসে খাই না। ছেলের কর্কশ গলায় দমে গেল জয়নাল ব্যাপারী। ভীতু চোখে তাকালো ছোট দুই ছেলের দিকে। জয় আর স্বামীর ভয়ে কাঁপছে। জাবিরকে তারা ভালো করেই চেনে। সত্যিটা জানতে পারলে মেরে হাত পা ভেঙে দিতে দুবার ভাববে না। আলেয়া বেগম বুঝলেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। আগের বার জেল থেকে আসার পর পাড়া প্রতিবেশী তাদের উপর ছি করেছে। এখনো কেউ খুব একটা মিশতে চায় না। গলির চায়ের দোকানে তাদের নিয়ে নিত্যদিনের বৈঠক বসে। এর মধ্যে আবার কিছু হলে না এ পাড়ায় আর থাকা হবে না, সবাই এক ঘরে করে দেবে তাদের। জয়নাল ব্যাপারী এবার গলা পরিষ্কার করে একটু গম্ভীর হওয়ার চেষ্টা করেন। মাহতাবের দিকে তাকিয়ে না জানার ভান করে বললেন, আপনি কি বলছেন বুঝতে পারছি না। এখানে আমরা মধুর সাথে খারাপ ব্যবহার করেছি ঠিক, তবে তার সাথে অসভ্যতা করার কেউ নেই এ বাড়িতে। আমরা সবাই তার আপনজন, বাবা ভাই হই। এসব মুখে আনাও পাপ জামাই। জয়নাল ব্যাপারীর ভোলা ভালা চেহারা দেখে মাহতাবের মেজাজ খারাপ হলো। চোয়াল শক্ত করে তাকিয়ে রইল জয়নাল ব্যাপারীর মুখের দিকে। কয়েকটা শক্ত ঘুষি বসিয়ে চোয়াল ভেঙে দিতে পারলে মনটা একটু শান্ত হতো। জয়নাল ব্যাপারীর থেকে চোখ সরিয়ে মাহতাব ঘড়ির দিকে তাকালো। এতক্ষণে মেহরাবের ঘরে চলে আসার কথা। ছোট ভাই ডাক্তার হলেও হাড় ভাঙার অভিজ্ঞতা তার কম নেই। স্কুল কলেজে এই জন্য অনেকবারই মাহতাবকে জরিমানা গুনতে হয়েছে। আজ ভাইয়ের এই গুপ্ত প্রতিভা কাজে লাগানোর সুযোগ হাতছাড়া করবে না মাহতাবকে দিয়ে ভাঙবে, এবার তাকে দিয়েই পট্টি করাবে। সে নিজে কিছু করবে না, শ্বশুরের গায়ে হাত তোলাটা ভালো দেখায় না। জাবির হতভম্ব চোখে বাপ ভাইদের দিকে তাকিয়ে, এই ছোট ভাই দুটো কিছুদিন আগেও তার কাছে চকলেটের বায়না ধরেছে। মনে হচ্ছে এই তো সেদিন সে তার বাবার কাঁধে চড়ে বাজারে গিয়েছে। তার চেনা জানা মানুষগুলো কিভাবে এত বদলে গেল? এটা কি তার নিজের পরিবার? জাবির আলেয়া বেগমের দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো। এই মহিলা তাদের পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে।
জাবিরের মন চাইল নিজেই নিজের গলা চেপে মরে যেতে। লজ্জায় চোখ তুলে মাহাতাবের দিকে তাকাতে পারছে না সে। কে এমন নিকৃষ্ট কাজ করেছে তা শোনার সাহস হচ্ছে না তার। ঘৃণায় পেট মুচড়ে উঠছে। বাইরে গাড়ির শব্দ পেতেই মাহাতাব নড়ে চড়ে বসল। ছোট ভাইয়ের কাছে এসব এক্সপ্লেন করাও অস্বস্তিকর, তবে তার ভাই যথেষ্ট বুদ্ধিমান, কিছু খুলে বলতে হবে না নিশ্চিত। মেহরাব শার্টের হাতা গোটাতে গোটাতে ঢুকলো। তার পেছনে স্বামী মামার সাথে এক প্রকার জোর করেই এসেছে সে। ভেতরে ঢুকেই জয়কে দেখে মুখে হাসি ফুটে উঠল, যেন বহুদিনের পুরনো বন্ধুকে খুঁজে পেয়েছে সে। কেউ কিছু বোঝার আগে দৌড়ে গিয়ে ঠিক নাক বরাবর কয়েক ঘা বসিয়ে দিল। মাহাতাব সহ সবাই দাঁড়িয়ে আছে। মেহরাব হাতা গোটাতে গোটাতে ভুলে ভাগিনার দিকে তাকিয়ে আছে। কি থেকে কি হলো কারোর মাথায় ঢুকছে না। জয়ের নাক পেটে ফোয়ারার মতো রক্ত বেরোচ্ছে। জয়নাল ব্যাপারে আর্তনাদ করে ছেলেকে আগলে নিয়েছে। স্বামীর বিজয়ী হাসি হাসতে হাসতে বলল, কলেজে থাকতে এই ছেলে আমার নাক ফাটিয়ে দিয়েছিল মামা। মায়ের খেয়ে বাসায় যাওয়ার অপরাধে মাও আমাকে জুতো দিয়ে মেরেছে। আজ শোধবোধ করে নিলাম। ডোন্ট মাইন্ড প্লিজ। মাহাতাব আবার চুপচাপ নিজের জায়গায় বসে পড়ল। মেহরাব শামীমের পিঠ চাপড়ে বলল, আমরা মোটেও কিছু মনে করিনি, এরাও করেনি, তাই না? জাবির বিষাদ মুখ নিয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। নিজের পরিবারের সাথে এখন যা হবে তা সে সামনে বসে সহ্য করতে পারবে না। কাল সকালে এসে এই বাসা থেকে চলে যাবে, আর কখনো এখানে আসবে না। ছেলে হিসেবে যতটুকু দায়িত্ব তা দূর থেকেই পালন করবে। মাহতাব মেহরাবকে উদ্দেশ্য করে বলল, এই তিনজনকে ততক্ষণ মারবে যতক্ষণ না এরা সত্যি বলছে। সামান্য পরিমাণ দয়া দেখাবে না। সবগুলোর মুখ বেঁধে দাও। আশেপাশের মানুষ যাতে অসুবিধা না হয়। যাও, শুরু করো। মেহরাব আর উল্টো জিজ্ঞেস করলো না কোন সত্যি কথা জানতে চাইছে মাহাতাব। সে নিজের কাজে লেগে গেল। স্বামীর কিছুটা বুঝতে পারলো ঘটনা, তাই সে চুপ করে মাহাতাবের পাশে দাঁড়িয়ে রইল। মনে মনে মধুকে নিয়ে শঙ্কিত হলো কিছুটা। অমানুষগুলো আবার কিছু করেনি তো? পেশায় ডাক্তার হলেও হাড্ডি ভাঙায় মেহরাবের জুড়ে মেরা ভার। জয়নাল ব্যাপারে কিছু করতে না পারলেও তার দুই ছেলে হাত পা চালাতে পিছপা হয়নি। মেহরাবেরও কিছুটা লেগেছে, তবে তিনজনকে তুলোধনা করে ছেড়েছে সে। মাহতাব শান্ত চোখে তাকিয়ে, ভাই আমরা বাইরে যাচ্ছি, তোমার যা জানার জেনে নাও। এবার মুখ না খুললে হালকা আওয়াজ দিবে। গাড়িতে অনেক খেলনা আছে, সবগুলো দিয়েই ওদের সাথে খেলবো। আয় সামির। সামির মাথা নাড়িয়ে মেহরাবের পিছু নিল। মাহতাব এখনো ঠায় গা এলিয়ে বসে আছে। মেহরাব যেতেই সোজা হয়ে বসল। জয়নাল ব্যাপারীর দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত গলায় বলল, বলুন, মধুর সাথে কে এই নিকৃষ্ট কাজ করেছে? জয়নাল ব্যাপারী মাথা নিচু করে চুপ করে আছে। জয় আর সামিরের নাক মুখ ফেটে রক্ত বেরোচ্ছে। দুজনের অবস্থাই শোচনীয়। জামির কাঁপা কাঁপা গলায় অস্পষ্ট করে বলল, ভুল হয়ে গিয়েছে ভাইয়া, একবারের মতো মাফ করে দিন। লোভ ছিল ওর প্রতি, রাগ হতো দেখলে। ওর মায়ের জন্য আমাদের মা চলে গেছে। বাবাকে খুব ভালোবাসতাম, তাই মায়ের সাথে যেতে পারিনি। কিন্তু মাকে ছাড়া থাকতে কষ্ট হতো খুব। কত রাত দুই ভাই কান্না করে কাটিয়ে দিয়েছি, তা শুধু আমরাই জানি। বাবার জন্য ওনাকে কিছু বলতে পারতাম না, তাই সব রাগ মধুর ওপর দিয়েই যেত। আমরা ওকে মারধর করতাম ঠিকই, কিন্তু কখনো খারাপ নজরে তাকাইনি। তাহলে মধুর শরীরে কামড়ের চিহ্নগুলো কোথা থেকে এলো? জয় ভীতি চোখে সামিরের দিকে তাকালো। সামির মাথা নিচু করে বসে আছে। জয় কাঁপা কাঁপা গলায় বলল, ওই দিন জামিন নেশা করেছিল, ইচ্ছে করে করেনি। বড় কিছু হয়ে যাওয়ার আগেই আমি আটকে ফেলেছিলাম। আলেয়া বেগম মূর্তির মতো এক কোণে দাঁড়িয়ে আছে। এদেরকে সে নিজের ছেলের মতো আদর করেছে। তাদের মনে তার জন্য এতটা ঘৃণা সে কল্পনাও করতে পারেনি। জয়নাল ব্যাপারীর দিকে তাকিয়ে বুঝতে পারলো সে আগে থেকেই সবটা জানতো। এই জন্যই বুঝি মধুকে বিয়ে দেওয়ার এতটা তাড়া। মাহতাব জয়নাল ব্যাপারীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, যত দ্রুত সম্ভব আপনার এই শহরে ছেড়ে চলে যাবেন। আমি চাই না আমার জন্য কোনো মা সন্তান হারা হোক। মাহতাব যত দ্রুত এসেছিল তার চেয়ে বেশি দ্রুত পায়ে ব্যাপারী বাড়ি থেকে বেরিয়ে গেল। মেহরাব আর সামির গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি আমার গাড়ি নিয়ে যাচ্ছি, তোরাও চলে আয়। মেহরাব কিছুটা আমতা আমতা করে বলল, সিরিয়াস কিছু ভাই? না। মেহরাব আর কিছু জিজ্ঞেস করলো না। মাহতাব ওদের তাড়াতাড়ি আসতে বলে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে গেল। সামির বুঝতে পেরেও কিছু বলল না, শুধু মনে মনে মধু ঠিক থাকার দোয়া করলো।
মাহাতাব বাসায় গিয়ে সোজা নিজের রুমে চলে গেল। মধু এখনো ঘুমিয়ে আছে। গাড়ির চাবিটা রেখে মধুর মাথায় হাত বুলিয়ে দিল সে। কপালে দীর্ঘ চুমু খেয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। মেয়েটা কি এজন্যই নিজেকে গুটিয়ে রাখছে? একবার কি বিশ্বাস করে বলা যেত না? ওয়াশরুম থেকে বেরিয়ে মেহরাবকে কল করো। বাসায় পৌঁছেছিস? এই তো কাছাকাছি চলে এসেছি, গলির মোড়ে আছি। তুমি ঘুমিয়ে যাও, আমরা 2 মিনিটে বাসায় ঢুকবো। ঠিক আছে, আয়, আমি জেগে আছি। হুম। মাহাতাব চুপচাপ মধুর পাশে শুয়ে পড়ো। কয়েক সেকেন্ড এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হুট করে মধুকে নিজের বুকে জড়িয়ে ধরো। এবার কিছুটা ভালো লাগছে। বুকের ভেতর বয়ে চলা ঝড়টা যেন এক নিমিষেই থেমে গেছে। কয়েক মিনিট পরেই মেহরাবের গাড়ির আওয়াজ পাওয়া গেল। মাহাতাব নিজেও চোখ বন্ধ করো। শরীর খুব ক্লান্ত লাগছে। মাহাতাব সিদ্ধান্ত নিয়েছে মধুকে এই বিষয়ে কিছুই বলবে না, কখনো জানতেও দেবে না। সে সব জানে। ভালোবেসে সে তার বউকে বোঝাবে সব পুরুষ এক নয়। সেই তার জীবনের একমাত্র পুরুষ, যে তার বুকের খাঁচায় আগলে রাখবে, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসবে। সময় লাগবে, কিন্তু একসময় সে সফল হবে নিশ্চিত। মধুর ঘুম ভাঙলো খুব ভোরে। মাহাতাব তখনও গভীর ঘুমে বিভোর। নিজেকে মাহাতাবের বাহুবন্ধনে দেখে হকচকিয়ে গেল মধু। কাল রাতের কথা মনে পড়তেই ভালো করে নিজের দিকে তাকালো। সবকিছু ঠিক দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নিজেকে মাহাতাবের থেকে ছাড়িয়ে নিল। উঁচু করে এসে ধীর গলায় মাহাতাবকে ডেকে তুলে নামাজের রুমে চলে গেল। মাহাতাব নিজেকে সামনে নিজেও ফ্রেশ হয়ে মসজিদে চলে গেল। মাত্র 2 ঘন্টা ঘুমোতে পেরেছে সে। মাথা ঝিমঝিম করছে। মেহরাব আর সামিরও ঘুম ঘুম চোখে ঢুলতে ঢুলতে মসজিদে গেল। মেহরাবের আজ একটা ওটি আছে দুপুরের পরে। আজ আর সকাল সকাল হসপিটালে যাবে না সে। কল করে হাফ ডে ছুটি নিয়ে নেবে। নামাজ শেষে ছেলেরা সবাই আবার ঘুমিয়েছে। লামিয়া সকাল থেকে মুখ ভার করে বসে আছে। ময়না বেগম অনেক খুঁচিয়েও পেট থেকে কিছু বের করতে পারেনি। সে নিশ্চিত তার বেয়াদব ভাই লামিয়ার সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করেছে। এত ভালো মেয়েগুলোকে কেন এই বেয়াদবের কপালে পড়তে হলো? মনে মনে আফসোসের শেষ নেই তার। মধু সকাল থেকে সবার সাথে স্বাভাবিক ব্যবহার করছে। কাল রাতের বিষয় নিয়ে মনের মধ্যে খচখচ করছে। মাহাতাব রেগে আছে কিনা তা নিয়েও মনের মধ্যে আনচান করছে। ব্রেকফাস্ট টেবিলে থমথমে মুখে সবাই ব্রেকফাস্ট করছে। ময়না বেগম ধারালো দৃষ্টিতে 2 ভাইয়ের দিকে তাকিয়ে আছে। মেহরাব চোরের মতো আর চোখে কয়েকবার তাকালেও এখন তার আর তাকাচ্ছে না। কাল রাতে কখন ফিরেছ? কুলসুম বেগমের প্রশ্নে একবার চোখ তুলে তাকালো মেহতাব। পুনরায় খাওয়ায় মনোযোগ দিয়ে ধীর গলায় বলল, অফিস থেকে জরুরি কল এসেছিল আম্মা, সেখানে গিয়েছিলাম, 1:30টার দিকে ফিরেছি। কুলসুম বেগম আর কিছু বললেন না, কিন্তু ময়না বেগম ফোঁস করে উঠল, অফিস সামলে আর কি হবে? তোর ভাই কাল রাতে আবার মারামারি করে এসেছে। দেখ, হাত আর কপাল কালো হয়ে আছে, গুন্ডা হয়েছে একটা। মধু অবাক চোখে তাকিয়ে আছে মাহাতাবের দিকে। মাহাতাব কাল রাতে বেরিয়েছিল, কই তার তো মনে পড়ছে না। মাহাতাব মেহরাবের দিকে একবার তাকিয়ে আবার খাওয়ায় মন দিল। দেখলে আম্মা, দেখলে তোমার ছেলেরা আমাকে পাত্তাই দিচ্ছে না। বিয়ে করেছে শুক্রতে 7 দিন হয়েছে, এখনই এই অবস্থা। কয়দিন পর তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে। ময়না বেগম আঁচলে মুখ গুজে গুনগুন করে কাঁদতে লাগলো। লামিয়া মেহরাবের দিকে রাগী চোখে তাকিয়ে ময়না বেগমকে সান্ত্বনা দিতে লেগে পড়েছে। মেহরাব অসহায় চোখে তাকিয়ে বলল, তোমার চোখে পানি আসেনি আপা? সামির ফিক করে হেসে ফেলল। ময়না বেগম গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল। মাহাতাব নিজের খাওয়া শেষ করে প্লেটে খাবার বেড়ে ময়না বেগমের রুমে চলে গেল। কি দরকার ছিল এসব বলার? আরে লামু, আমি তো সত্যিটাই বললাম। সত্যি আপার চোখে পানি ছিল না। কুলসুম বেগম দীর্ঘশ্বাস ছাড়ল। এটা রোজকার কাহিনী। ছেলে আছে বিধায় সে নিশ্চিন্ত। মধু কৌতূহল গলায় বলল, আপনি কিভাবে ব্যথা পেয়েছেন ভাইয়া? ইস, কতখানি দাগ পড়ে গেছে। বাদ দিন ভাবি, এই লোক কোনোদিনও ঠিক হবে না। আমি আজই আমার ফ্ল্যাটে চলে যাব। খবরদার, আমার পিছু এসেছেন তো। লামিয়া ওর আগে গড়গড় করতে করতে চলে গেল। মেহরাব অসহায় ছাগল ছাড়ার মতো মুখ করে বসে রইল। কিছুদিন বউ ছাড়া কাটাতে হবে নিশ্চিত। ময়না বেগমকে অনেক বুঝিয়ে সুঝিয়ে খাইয়েছে মাহাতাব। ময়না বেগম সারাদিন তাদের পেছনে লাগলেও ভাইদেরকে সে অসম্ভব ভালোবাসেন। মাহাতাব আর মেহরাব তা খুব ভালো করেই জানে। তাই খুব ধৈর্য নিয়েই তারা বোনকে সামলায়। ময়না বেগমকে খাইয়ে মাহাতাব রুমে এসে দেখে মধু মুখ ভার করে বসে আছে। মাহাতাব একবার আর চোখে তাকিয়ে নিজের ল্যাপটপ নিয়ে সোফায় বসল।
মাহতাবের গম্ভীর মুখ থমথমে মুখ দেখে মধু চোখ নামিয়ে ফেলল। মাহতাব কিছু কি বুঝতে পেরেছে? কপালে সূক্ষ্ম ঘামের রেখা দেখা দিল। পুরনো ঘা তাজা হয়ে বুকের ভেতর রক্তক্ষরণ শুরু হয়ে গেল। কাঁপা কাঁপা হাতে কপালের ঘাম মুছে বিষাদ চোখে মাহতাবের দিকে তাকাতেই দেখল মাহতাবও তার দিকেই তাকিয়ে। মাহতাবের শান্ত আশ্বস্তপূর্ণ চাহনিতে মধুর অশান্ত মনটা হঠাৎ করেই শান্ত হয়ে গেল। মাহতাবের বিশ্বস্ত চোখের দিকে তাকিয়ে চোখে জল নিয়ে মুচকি হাসল সে। কাছে এসো মধু। মধু দেরি করল না, বলার সাথে সাথে মাহতাবের সামনে গিয়ে দাঁড়ালো। উৎসুক দৃষ্টিতে মাহতাবের পরবর্তী বাক্য শোনার জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে রইল। আমার কাছে এসো, বসো। যতটা কাছে আসলে তুমি আমার হৃৎপিণ্ডের ধুকভুকানি শুনতে পাও ঠিক ততটা, না হলে বুঝবে কি করে আমার মনে তোমার জন্য কতটা বিশ্বাস আর ভালো আছে। মধু বিমর নয়নে তাকিয়ে রইল। নিষ্পলক দৃষ্টি মাহতাবের চোখের পানি রেখেই এগিয়ে গিয়ে মাহতাবের বুকে মাথা রাখল। আপনার বুকে আসার আগেই আপনার চোখ সব কিছু বলে দেয় বর সাহেব। আমি ভরসা করি আপনাকে। আমাকে কখনো ভুল বুঝবেন না প্লিজ। আমি খুব সাধারণ একটা মেয়ে। আপনার জানার থেকেও আমি অনেক বেশি সাধারণ। আমার জীবনে দুজন পুরুষের আগমন হয়েছে যাদের আমি অসম্ভব ভালোবাসি আর বিশ্বাস করি। একজন আমার বাবা, যে আমায় জন্ম না দিয়েও নিজের মেয়ের মতো ভালোবেসেছেন। সে যদি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে না আনতেন তাহলে আজ আমার জায়গা কোথায় হতো তা বলার অপেক্ষা রাখে না। শুনেছি বাবা আমাকে ডাস্টবিনের পাশ থেকে তুলে এনেছেন। তখন আমার ছোট্ট শরীরটা কিছু কুকুর টানাটানি করছিল। বাবা তখন আমাকে আগলে না নিলে আমি হয়তো সেই দিন কুকুরের পেটে চলে যেতাম। কথাগুলো বলেই হালকা হাসল মধু। মাহতাব এক দৃষ্টিতে মধুকে দেখছে। মাহতাবের বুক থেকে নিজের মাথাটা তুলে সোজা হয়ে বসল। মাহতাব এখনো তাকে বাহুবন্ধনে আটকে রেখেছে। মধু ধীর গলায় আবার বলতে শুরু করলো। আমার জীবনের দ্বিতীয় আর শেষ পুরুষ হচ্ছেন আপনি। আমি আমার মনের সম্পূর্ণ অংশ আপনার নামে করে দিয়েছি। বিয়ের দিন আপনি হয়তো ভেবেছেন আমি বিয়ে করতে চাইনি বলে তারা আমায় মারধর করেছে। আসলে কিছুদিন আগের করা তাদের কুকর্ম আমি যাতে কাউকে না বলি, তাই তারা আমায় মারধর করেছে। আমি পালিয়ে যেতে চাইছিলাম, এই জীবন থেকে মুক্তি চেয়েছিলাম আমি। বাবার মৃত্যুর পর থেকে মা আমায় সহ্য করতে পারতো না। মায়ের ধারণা আমার জন্যই বাবার মৃত্যু হয়েছে। সেদিন যদি আমি ঘুরতে যাওয়ার বায়না না করতাম তাহলে বাবার মৃত্যু হতো না। মায়ের জায়গায় হয়তো মা ঠিক, সেসব কথায় আর যেতে চাইছি না। আমি আপনাকে আমার মন থেকেই ভালোবেসেছি। আমার মনে আপনার জন্য অনেক বিশ্বাস আর ভরসা তৈরি হয়েছে, যেমনটা আমি আমার বাবাকে করতাম। আমার কোনো ব্যবহারে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি দুঃখিত। আপনি যেমন, আমি আপনাকে ঠিক সেভাবেই ভালোবাসি। আমাকে নিয়ে মনে কোনো সংশয় রাখবেন না। মাহতাব মধুকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ওর মাথাটা বুকের সাথে চেপে ধরে চুপ করে বসে রইল। মধুও তার স্বামীকে শক্ত করে আঁকড়ে ধরল। দরজায় নখ হতেই দুজন দুজনকে ছেড়ে বসল। মাহতাব মুচকি হেসে মধুর মাথায় হাত বুলিয়ে দিতে গিয়ে দরজা খুলে দিল। সামনে মেহেরাব বোকা বোকা হেসে দাঁড়িয়ে। মেহেরাবের হাসি দেখে মাহতাব কপাল কুঁচকে ফেলল। কি চাই? বউ চলে গেছে, টাকা দাও, বইয়ের রাগ ভাঙাতে হবে। কত টাকা? 50,000। আমার কাছে এখন ক্যাশ নেই, কার্ড নিয়ে যা। আচ্ছা। মাহতাব কার্ড এনে দিতে মেহেরাব দ্রুত পায়ে বেরিয়ে গেল। মাহতাব মুচকি হেসে দরজা আটকাতে নিতেই ময়না বেগম প্রকট হলো। তীক্ষ্ণ চোখে তাকিয়ে কটমট করে বলল, তুই ওকে টাকা দিলি কেন? ওর টাকার দরকার ছিল আপা। মাহতাবের শান্ত গলা শুনে ময়না বেগমের মন শান্ত হলো না। কর্কশ গলায় বলল, ওর কাছে টাকা নেই? ডাক্তার হয়েছে কি জন্য? এত টাকা ইনকাম করে সেই টাকা কই যায়? আমি বলে দিচ্ছি মাহতাব, এই ছেলের ভাবগতি কিন্তু সুবিধের নয়। নিশ্চয়ই বিপদে টাকা উড়ায়। তুই আজই খবর নে কোথায় কোন আকাম কুকাম করে বেড়াচ্ছে, তার একটা লিস্ট করে আমাকে দিবি। বেয়াদবটার জন্য বউটা বাড়ি ছাড়া হলো, ওর এ বাসায় ভাত বন্ধ। তোর বউকে ডাক, ওকে বলতে হবে আজ থেকে মেহরাবকে বাসায় যেন খেতে না দেয়। খাম্বার মতো দাঁড়িয়ে রইলি কেন? যা ডেকে আন। আমি বলে দিব আপা। আমি তোমাকে বিশ্বাস করি না। আজ থেকে করবে আপা। আমি সত্যি মেহরাবের বাসায় যা খাওয়া বন্ধ করে দেব। সত্যি তো? ঠিক আছে, চা খাবি? আমি বানাবো? খাবো। আমি পাঠিয়ে দিচ্ছি। ময়না বেগম খুশি মনে কিচেনের দিকে চলে গেল। বরটাকে এবার একটা উচিত শিক্ষা দেয়া যাবে।
তার পেছনে লাগতে আসা অসভ্য একটা। মাহাতাব দরজা লাগিয়ে মধুর পাশে গিয়ে বসল। মধু কৌতূহলী চোখে তাকিয়ে, এসবের অভ্যাস করে নাও, এখন এটাই তোমার বাড়ি। আর এই মানুষগুলোই তোমার আপনজন। কারোর মনে কষ্ট না দিয়ে কিভাবে তাদের সামলাতে হয় তা বুঝতে চেষ্টা করো আস্তে আস্তে। আমি আছি তোমার পাশে। মধু মাথা নেড়ে সায় জানালো। অফিসের কিছু কাজ করব, তুমি আবার কাছে গিয়ে দেখো সে কি করে। মায়ের ওষুধ খাওয়া হয়েছে কিনা একটু দেখে এসো। মধু মুচকি হেসে আচ্ছা। বলেই চলে গেল। মাহাতাবু নিজের কাজে মন দিল। আজকে কিছু ইম্পর্ট্যান্ট মিটিং ছিল তার। অফিসে না যাওয়ায় বাসা থেকেই মিটিং সারতে হবে। মধু কিচেনে গিয়ে ময়না বেগমের পাশে দাঁড়াতেই ময়না বেগম গদগদ গলায় বলল, আজকে তোমার ছোট ভাইয়ের বাসায় ভাত বন্ধ, জানো তো? জি আপা। কিছুই খেতে দেবে না। আচ্ছা। আমি চা করছি, খাবে তো? হুম। ঠিক আছে, আগে মাহাতাবকে 1 কাপ দিয়ে এসো। না থাক, তুমি বরং তোমার চাটা নাও, নিয়ে যাও, দুজনে একসাথে বসে খাবে। সে তো অফিসের কাজ করছে আপা। তাহলে আমরা দুজন গল্প করতে করতে চা খাবো। লামিয়াটা থাকলে কত ভালো হতো, বজ্জাতটা মেয়েটাকে এক মুহূর্ত শান্তি দেয় না। তুমি মাহাতাবকে চা দিয়ে এসো, আমি বরং লামিয়াকে একটা কল করে দেখি ও কোথায় আছে। মধু মুখ টিপে হেসে চা নিয়ে চলে গেল। ময়না বেগমকে তার কাছে একটা আদুরে টেডি বিয়ারের মতো লাগে, বড্ড আদুরে। মধু চা নিয়ে রুমে যেতেই দেখলো মাহাতাব কনফারেন্স মিটিং করছে। মধু নিঃশব্দে চা রেখে রুম থেকে বেরিয়ে গেল। কুলসুম বেগমের রুমে গিয়ে তাকে একবার দেখে আসতে হবে। সময় তার নিজের গতিতে চলছে। মাহাতাব আর মধুর সম্পর্কের দৌড় কিছুটা এগোলেও নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যেই আটকে আছে। মাহাতাব নিজের সবটা দিয়ে চেষ্টা করছে মধুকে ভালো রাখার। মধু নিজেও চায় মাহাতাবের কাছাকাছি যাওয়ার, কিন্তু লজ্জায় আড়ষ্টতায় আর পেরে ওঠে না। আজ লামিয়া সকাল থেকেই খুব ফুরফুরে মেজাজে আছে, অযথায় হাসছে আর লজ্জা পাচ্ছে। ময়না বেগম কয়েকবার ভ্রু কুচকে তাকিয়ে বোঝার চেষ্টা করেছে ব্যাপারটা কি, কিন্তু তার মাথায় কিছুই ঢোকেনি। মধু কৌতূহল চেপে রাখতে না পেরে কয়েকবার জিজ্ঞেস করে ফেলেছে। উত্তরে লামিয়া শুধু লাজুক হেসেছে। মাসখানেক আগে সে আর মেহরাব বান্দরবান থেকে ঘুরে এসেছে। মূলত তার রাগ ভাগানোর জন্যই মেহরাব তাকে বান্দরবান নিয়ে গিয়েছিল। সেই সময়টা তাদের জীবনের শ্রেষ্ঠ সময়ের মধ্যে একটি। ময়না বেগম পানের ডালা নিয়ে কুলসুম বেগমের রুমে চলে গেল। ইদানিং কুলসুম বেগমের শরীরটা ভালো যাচ্ছে না। মেহরাব রেগুলার চেক আপ করছে, কিন্তু স্বাস্থ্যের তেমন উন্নতি দেখা যাচ্ছে না। খালা সারাক্ষণ কুলসুম বেগমের পেছনে পড়ে থাকে। তার সমস্ত দেখাশোনা সে নিজেই করে। রাতে তার খাটের পাশেই বিছানা পেতে ঘুমায়। মাহাতাব আর মেহরাব এসেও খালার বিছানার মাঝে মাঝে ভাগ বসায়। অর্ধেক রাত তারা মায়ের রুমেই কাটিয়ে দেয়। ময়না বেগম ও কুলসুম বেগমের কাজ ছাড়া হয় না। রাতে সেও তার পাশেই ঘুমায়। রহিমা আর জরিনা খালা মায়ের সাথেই শোয়, কিন্তু যেদিন মাহাতাব আর মেহরাব আসে সেদিন তাদের ছাদের স্টাফ রুমেই থাকতে হয়। সেখানে অবশ্য শোয়েবের সাথে তাদের ভালোই সময় কাটে। রহিমা আর জরিনা তো শোয়েব মামা অন্তপ্রাণ। শোয়েব যদি বলে, জরিনা আজ আমাদের মুরগিটা ডিম পারবে, জরিনা তাহলে আগে ভাগে পেঁয়াজ মরিচ কেটে বাটি নিয়ে রেডি থাকবে ডিম ভাজি করার জন্য। যদিও সে জানে এ বাসায় কোনো মুরগি নেই, তবুও শোয়েব মামা বলেছে যখন, তখন গাইবি থেকে এসে হলেও মুরগির ডিম পেড়ে যাবে। ময়না বেগম দুজনেরই অবাস্তবিক ব্যবহার দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শোয়েবের বিয়ের সময় দেনমোহর হিসেবে এই দুটোকে দিয়ে দেবে, একেবারে ঘাট থেকে বিদায় হবে। আপদগুলোকে আহ্লাদ দিয়ে দিয়ে তার বাড়ির সবাই মাথায় তুলছে। অবশ্যই এতে তারও কম বেশি হাত আছে, তাই বলে এভাবে বিগড়ে যাবে? ভালো ব্যবহারের এই প্রতিদান। আজ মাহাতাব আর মেহরাব একসাথে বাসায় এসেছে। কুলসুম বেগম এখন খাওয়ায় দাওয়ায় নিজের রুমেই করে। বেশ কিছুদিন যাবৎ সে বিছানা নিয়েছে, তাই তাদের 2 বেলা খাওয়া কুলসুম বেগমের রুমেই হয়। সবাই যার যার প্লেট নিয়ে কুলসুম বেগমের রুমে হাজির হয়ে যায়। কুলসুম বেগমও খুশি হয় খুব। সবার সাথে গল্প করতে করতেই নিজের খাওয়া শেষ করে। ইদানিং 3 বেলা 3 ছেলে মেয়ের হাতে খাওয়া হয়। তার মনেই হয় না সে অসুস্থ। জীবনের এতগুলো বছর পার করে এসে মনে হচ্ছে তার জীবন যেন পুরোটাই সার্থক। স্বামীর সংসারে আসার পর থেকে এখন পর্যন্ত এক ফোঁটা দুঃখ তাকে গ্রাস করতে পারেনি। স্বামীর মৃত্যু তাকে বড় শোক দিয়ে গেলেও ছেলে মেয়েদের ভালোবাসায় সেই শোক কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে সে। প্রথমে স্বামী, তারপর সন্তানরা তাকে শিশুর মতো আগলে রেখেছে। চারিদিকে বাবা মায়ের প্রতি সন্তানের অবহেলা দেখে নিজেকে চরম সুখী মানুষ মনে হয় তার। চোখ ভরে উঠল কুলসুম বেগমের। তার সামনেই মাহাতাব মনোযোগ দিয়ে রুই মাছের কাটা বাচ্ছে।
পাছে মায়ের গলায় কাটা বিঁধবে সেই ভয়ে সন্তর্পণে নিজের চোখের জলটুকু লুকিয়ে মুচকি হাসত সে। ছেলেটাকে এখন কেমন বাচ্চা বাচ্চা লাগছে, মনে হচ্ছে এই তো 10-12 বছরের মাহাতাব মাছের কাটা বাঁচতে গিয়ে আনমনে মাথা চুলকে ফেলছে। বেছে রাখা মাছটুকু দিয়ে মায়ের মুখে ভাত তুলে দিল মাহাতাব। মেহরাব কুলসুম বেগমের পায়ের কাছে বসে খাচ্ছে। ভাইকে শান্তিতে খেতে দেখে ময়না বেগমের মুখ কুঁচকে গেল। নিজের গাধা ছেলেটা আজ তো মীর জাফর, সে জন্মের কয়েক বছর পরই টের পেয়েছে। দেখো কিভাবে তার দামরা ভাইকে মাছ বেছে দিচ্ছে। এত কষ্ট করে জন্ম দিয়ে তার কি লাভ হলো? তাকে তো কোনোদিন চিংড়ি মাছেরও ছাল ছাড়িয়ে দেয়নি। এতদিনে মেয়েটার সুবুদ্ধি হয়েছে, কত করে বুঝিয়েছি এই ছেলে তোকে জ্বালিয়ে মারবে, নতুন থেকে একটা বিয়ে করে নিচতলায় সেটেল হয়ে যা। শোনেনি আমার কথা, শুনলে কি আর এতগুলো বছর নষ্ট হতো? সেই তো প্রেমে পড়লো, অবশেষে সুবুদ্ধি হয়েছে। রুমের সবার নজর ময়না বেগমের দিকে। সে মুখ বাঁকিয়ে কথাগুলো বলে আপাতত খাওয়ায় মনোযোগ দিয়েছে। লামিয়া উৎসাহ চেপে রাখতে না পেরে বলেই ফেলল, কার কথা বলছেন আপা? কেন, তোর কথা। সকাল থেকেই তো সদ্য প্রেমে পড়া প্রেমিকার মতো লজ্জায় গলে গলে পড়েছিলি। আমি বুঝিনি ভেবেছিস? আমি সব বুঝি, চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। মেহরাব আহাম্মক হয়ে তাকিয়ে রইল। লামিয়া ফ্যাল ফ্যাল করে একবার মেহরাবের দিকে আরেকবার ময়না বেগমের দিকে তাকালো। মধুমুখে হাত দিয়ে দাঁড়িয়ে। সবাই হতভম্ব হলেও মাহাতাব চুপচাপ মাছ বাছায় ব্যস্ত। শোয়েব কাকে সান্ত্বনা দেবে তা নিয়ে দ্বিধায় আছে। মনে হচ্ছে এই মুহূর্তে তার ছোট মামির পাশে থাকা উচিত। বেচারির শখ সহ্য করতে পারলেই হলো। দেখলেন আম্মা আপা কি বলছে? সত্যি করে বলেন আম্মা, আপনার বড় মেয়েকে কোন রাস্তা থেকে কুড়িয়ে এনেছেন? আমি এখন নিজ দায়িত্বে গিয়ে কম্বল সহ রেখে আসবো। বাইরে কিছুটা ঠান্ডা পড়েছে হয়তো। তুমি আমার সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছ কেন আপা? আমার আলাভলা বউকে এই কুবুদ্ধি দাও সারাদিন। আস্তাগফিরুল্লাহ। মাহাতাব হতাশ মুখে ভাই বোনের দিকে তাকালো। মেহরাবের কাঁদো কাঁদো মুখ দেখে কিছুটা মায়া হলো তার। সবসময় ময়না বেগমের কাছে তর্কে হেরে বেচারার মুখটা চুপসে যায়। কুলসুম বেগম বিরক্ত হয়ে ধমক দিলেন, এই বয়সে এসেও বাচ্চাদের মতো আচরণ তোমাদের। আর ময়না, এসব কি ধরনের কথা? মুখে লাগাম টানো। এখানে তোমার ছোটরা আছে, কার সম্পর্কে কি বলছো বলার আগে একবার ভাববে না? দিন দিন ছোট হচ্ছ নাকি? আমাকে ধমকে রাখতে পারো আম্মা? ছেলেকে কিছু বলো না। তোমার আদরের ছেলেদের কোলে নিয়ে বসে থাকো। ময়না বেগম আঁচড়ে মুখ গুজলেন। লামিয়া এবার দিশাহারা বোধ করো ময়না বেগমের কাছে গিয়ে তাকে আশ্বস্ত গলায় বলল, আপনি ভুল বুঝেছেন আপা। সকাল থেকেই আমার মনটা খুব ভালো ছিল। আপনি ফুপু হতে যাচ্ছেন। সকালে বাসায় রেস্ট করেছি। কথাটা আমি আপনার ভাইকে প্রথম বলতে চেয়েছিলাম, তাই আপনাকে কিছু বলিনি। ভুল বুঝেন না আপা। পুরো রুম আরেকবার স্তব্ধ হয়ে গেল। ময়না বেগম বাদে বাকি সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে লামিয়ার দিকে। মেহরাব সোজা দাঁড়িয়ে গিয়েছে, তার হাতে পায়ে কাঁপন চোখে পড়ার মতো। মাহাতাব গিয়ে সাথে সাথে জড়িয়ে ধরল তাকে। লামিয়া চোখে জল আর মুখে হাসি নিয়ে তাকিয়ে আছে মেহরাবের দিকে। এই খুশিটাই তো সে দেখতে চেয়েছিল। মধু এসে লামিয়াকে জড়িয়ে ধরল। মাহাতাবের এতটা আনন্দিত চেহারা সে এর আগে দেখেনি। আচ্ছা, লোকটা যেদিন নিজের বাবা হওয়ার খবর পেল সেদিন কতটা খুশি হবে। আমাকেও কি এভাবে শক্ত করে জড়িয়ে রাখবে? ভাবতেই লজ্জায় নুয়ে গেলাম আমি। বউ প্রেগনেন্ট শুনে খুশিতে বর বেহুশ, তাও আবার ডাক্তার বর। লামিয়া সে কখন থেকে মেহরাবের মাথার কাছে বসে কেঁদে যাচ্ছে। আগে জানলে সে এই খবর মুখেও আনত না, পেটের খবর পেটেই চাপা দিয়ে রাখত। এমন শক্ত সমর্থ মানুষটা কিভাবে ভিমড়ি খেয়ে পড়ল? হার্ট অ্যাটাক ফ্যাটাক আবার করে ফেলেনি তো? ময়না বেগম কিছুক্ষণ পর পর তেতে উঠছে। তার ভাষ্য মতে কয়েক ঘা জুতোর বাড়ি পড়লেই এক দামড়া গরু লাফিয়ে উঠবে। বংশের নাক কেটে ফ্লোরে ফেলে দিয়েছে বেয়াদব। বাপ হওয়ার খবর শুনে কসমিন কালেও কেউ জ্ঞান হারিয়েছে বলে তো তার মনে হচ্ছে না। এই ভাইকে রক্ত জল করা টাকায় রাগটারই পড়িয়েছে। জ্ঞান ফেরার সাথে সাথে সব টাকা কড়াই গন্ডায় উসুল করবে সে। তার ভাইয়ের এত কষ্টের টাকা কিছুতেই সে নষ্ট হতে দেবে না। দেখো বউটাকে কিভাবে কাঁদছে, বেয়াদব। মাহাতাব কিছুক্ষণ যাবৎ পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। ভাইয়া, ওনাকে হসপিটাল নিয়ে চলুন। এখনো জ্ঞান ফিরছে না কেন? কিছু হলো না তো আবার?
আরে না মামি, মামার কিছু হয়নি, খুশিতে অজ্ঞান হয়ে গেছে। হয় হয়, বেশি খুশি হলে মানুষ মাঝে মধ্যে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে। মামা শুধু জ্ঞান হারিয়েছে, এখন নানুর জ্ঞান ফেরানো বাকি। মধু ময়না বেগমকে ধরে বসেছিল। সামিরের কথা শুনে হাহা করে হেসে ফেলল। আর অনেকক্ষণ ধরেই হাসি আসছিল। খুশিতে চিৎকার করতে ইচ্ছে করছিল, এতক্ষণে হয়তো করে ফেলতো, কিন্তু মেহরাব সব ভেস্তে দিল। বয়সে ছোট হলে আজ সে 100 ভাগ মেহরাবের কান মরে দিত। মধুর সাথে ময়না বেগমও হাসতে শুরু করলো। মাহতাবও মুখ টিপে হাসছে। সবার হাসি দেখে লামিয়াও হেসে ফেললো। এতক্ষণ মেহরাবের জন্য টেনশন করলেও এখন তার খুব লজ্জা লাগছে। তাদের হাসির মাঝে মেহরাব পিটপিট করে চোখ খুলল। সবাইকে হাসতে দেখে কিছুটা ভরকে গিয়েই জিজ্ঞেস করলো, বাবা হবে শুনে তুমি জ্ঞান হারিয়েছো মামা, এর বেশি কিছুই হয়নি। স্বামীর কথায় আবার হাসির রোল পড়ল। মাহতাব লামিয়ার মাথায় হাত বুলিয়ে ধীর পায়ে বেরিয়ে গেল। কুলসুম বেগম সেই কখন থেকে তাদের খানদানি হার খুঁজছে। খালাসহ রহিমা আর জরিনাকেও তার সাথে কাজে লাগিয়েছে। পুরো দুটো আলমারি তন্ন তন্ন করে খুঁজেও যখন হার খুঁজে পাওয়া গেল না, তখন সে বাড়ি মাথায় তুলল। এই প্রথম সে নাতি নাতনির মুখ দেখতে যাচ্ছে, অথচ দোয়া করার জন্য খানদানি হারটা খুঁজে পাচ্ছে না। কি অশুভ ব্যাপার। মাহতাব দ্রুত পায়ে মায়ের রুমে এলো। পুরো রুম লন্ডভন্ড হয়ে আছে। কুলসুম বেগম বিছানার এক পাশে বসে হাঁপাচ্ছে। অসুস্থ শরীরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে ক্লান্ত হয়ে গেছে। মাহতাব দ্রুত এসে তাকে আগলে ধরল। আমার জন্য পানি নিয়ে আয় রহিমা। যে ভাইজান। রহিমা দৌড়ে চলে গেল পানি আনতে। এসব কি আম্মা, আপনি অসুস্থ? এখন এত হাইপার হলে তো আবার অসুস্থ হয়ে পড়বেন। তোমার দাদির দেওয়া হারটা খুঁজে পাচ্ছি না বাবা, কোথায় রাখলাম বলো তো? ভাইজান পানি আনছি। কুলসুম বেগমের উদ্বিগ্ন গলা শুনে মাহতাব কিঞ্চিত হাসল। রহিমার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে মাকে পানি খাইয়ে দিতে দিতে শান্ত গলায় বলল, আপনার গয়না সব লকারে রাখা আম্মা, আপনি ভুলে গেছেন হয়তো, আমি আনিয়ে দেব। এখন চুপচাপ বিশ্রাম করুন। কুলসুম বেগম হাফ ছেড়ে বাঁচতেন। টেনশনে তার ঘাম ছুটে যাচ্ছিল। ছেলের কথা মতো চুপচাপ শুয়ে পড়েন। ততক্ষণে রহিমার জরিনাও রুম থেকে বেরিয়ে গেছে। খালা কুলসুম বেগমের পায়ের কাছে বসে রইল। কখন কি লাগে বলা তো যায় না। মেহরাবের রুম ফাঁকা হলো আধ ঘন্টা পরে। কুলসুম বেগমের চেঁচামেচিতে সবাই যেতে চাইলেও মেহরাব নিষেধ করে। সবাইকে রুমে যেতে বলে সে একাই যায়। ময়না বেগম অবশ্য কয়েক ঘা লাগিয়েছে মেহরাবকে। মেহরাব কিছু বলেনি, হাসতে হাসতেই তার আপাকে জড়িয়ে ধরে বসেছিল। খুশিতে তাদের দুজনের চোখ ভিজে একাকার। দুজনকে একা থাকতে দিয়ে সবাই যখন বেরিয়ে গেল, মেহরাব পারে না তো লামিয়াকে তার বুকের ভেতর ঢুকিয়ে রাখতে। লামিয়া তো তখন থেকেই কেঁদে যাচ্ছে। মেহরাব তাকে থামানোর চেষ্টা করছে না। এই কান্নার জন্যই তো তারা এত বছর অপেক্ষা করেছে। মধু রুমে গিয়ে দেখলো মাহতাব চুপচাপ বসে আছে। কিছু একটা ভেবে মাহতাবের সামনে গিয়ে দাঁড়ালো। মধুকে দেখেও মাহতাব কিছু বলল না। মধু ইতস্তত ভাবে হাত কষ্টাতে লাগলো। মাহতাবের কপালে ভাঁজ পড়ল। মধুর চিন্তিত মুখ দেখে চিন্তা হলো খুব। কি হয়েছে, কিছু বলবে? হ্যাঁ। বলো, সিরিয়াস কিছু? না, লামিয়াপুর বাবু হবে। মাহতাব মুচকি হাসল। ভাইয়ের খুশিতে আজ তার বুকটা ভরে গেছে। নিজের আনন্দটা হয়তো ঠিকঠাক সে প্রকাশ করতে পারছে না। ওদের অনেক দিনের অপেক্ষা শেষ হলো, অবশেষে আল্লাহ মুখ তুলে তাকাইছে। বলছিলাম কি, আমারও না একটা বাবু চাই। মাহতাব চমকে গেল, ভরকালো কিছুটা। অবাক হয়ে তাকালো মধুর দিকে। মধু চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। মধুর অবস্থা দেখে হাসি পেল খুব। হাসিটা গিলে না বোঝার ভান করে বলল, আচ্ছা, কাল এনে দিব। মধুর ভ্রু কুঁচকে গেল। কাল এনে দিব মানে? বাবু কি রাস্তায় ভ্যানে বিক্রি করে নাকি আজব, যে বাসা থেকে বেরোলেই মানুষ ডেকে ডেকে নিয়ে যাবে? আশ্চর্য ব্যাপার। মধুর তড়িৎ পায়ে মাহতাবের মুখোমুখি বসল। উদ্বিগ্ন গলায় বলল, এইসব কি বলছেন? কাল এনে দিব মানেটা কি? বলে কি বাবু এনে দেওয়া যায় নাকি? তুমি যেভাবে বললে আমি ভাবলাম চাইলেই পাওয়া যাবে। এই প্রথম বউ কিছু একটা চেয়েছে, না দিয়ে পারি, চিন্তা করো না। আমি কালই একটা টয় সেন্টারে গিয়ে তোমার জন্য একটা বাবু নিয়ে আসবো। মধু অসহায় চোখে তাকালো। সে খুব ভালোভাবে বুঝতে পারছে মাহতাব তাকে খোঁচা মারছে। ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিল সে। নিজেকে সামনে কিছুটা কৌতূহলী গলায় বলল, আমি কি একটা পাতলা শাড়ি পরে আসবো? মাহতাব শুকনো মুখেই বিষম খেল। কি সাংঘাতিক কথা, এসব কেউ জিজ্ঞেস করে? মাহতাব মধুর দিকে তাকিয়ে বুঝতে পারল সে তাকে জব্দ করার জন্যই এমন কথা বলেছে।
তাই সেও স্বাভাবিক গলায় বলল, না, শাড়ির দরকার নেই। আমি বরং একটা হর্দেকের নাইট স্যুট নিয়ে আসি, কি বল? মধুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বিরস মুখে চেয়ে চেয়ে মাহাতাবের গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যাওয়া দেখলো। নাইট স্যুটই পরতে হবে কেন? শাড়ি পরে কি দোষ হতো? সত্যি সত্যি আনতে চলে গেল না তো আবার? সে তো শুধু একটু মজা করতে বলেছিল, এখন নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে। কি দরকার ছিল তার শান্তশিষ্ট বরটাকে রাগিয়ে দেওয়ার? রাতের খাবার খাওয়ার আগেই মাহাতাব ফিরে এলো। হাতে কয়েকটা প্যাকেট দেখেই মধুর মুখটা রক্ত শূন্য হয়ে গেল। লজ্জা ভয় একসাথে চেপে ধরল তাকে। আজ রাতটা ছাদে সামিরার সাথে গল্প করে কাটিয়ে দিলে কেমন হয়? সাথে রহিমা আর জরিনাকেও নিয়ে যাবে। শাড়ি না পরে কিছুতেই বাসর করবে না সে। এবারে বড় বউ হিসেবে এটা তার দায়িত্বের মধ্যেই পড়ে। দায়িত্বের কথা চিন্তা করে কপাল কুঁচকে গেল তার। এ আবার কেমন দায়িত্ব? কি অদ্ভুত চিন্তা ভাবনা। রাতের খাবার শেষ করে সবাই নিজের রুমে চলে গেলেও মধু স্বামীর পায়ের পাতা চেপে ধরে বসে আছে। গত আধ ঘন্টা যাবৎ স্বামী ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ। এক হাত ছাড়ালে আরেক হাত দিয়ে চেপে ধরে। কি সমস্যা তোর বড় মামি? ভাতিজার পা ধরে টানাটানি করতে লজ্জা লাগে না তোর? ভালোই ভালোই পা ছাড়, না হলে ওয়াশরুমের কাজ আমি এইখানেই সারবো। আর কিছুক্ষণ চেপে রাখলে আমার কিডনি লিভার সব একসাথে নষ্ট হয়ে যাবে। এখনও আমার কত রাত জাগা বাকি। সামিরের ভয়ঙ্কর ঝাড়িকে এক আনারও পাত্তা দিল না মধু। পায়ের পাতা ছেড়ে গা ছাড়া ভাব নিয়েই বলল, চল আমিও তোর সাথে যাব। তুই ভেতরে যাবি আর আমি বাইরে দাঁড়িয়ে পাহারা দিব। বলা তো যায় না, দেখা গেল বাথরুমের জানলা দিয়ে পালিয়ে গেল। আমাকে কি তোর মশা মনে হয়? এত বড় দেহ ওইটুকু জানালা দিয়ে কিভাবে বেরোবে? আর তিনতলার বাথরুমে জানালা দিয়ে লাফিয়ে আমি নিজের জীবনই বা দিব কেন? আশ্চর্য, সমস্যাটা কোথায় বলবি আমাকে? তোর জীবননাশক ব্যবহার আমাকে আতঙ্কিত করছে। শৈবের ভীতু ভীতু চোখ ও মধুর মন গলাতে পারল না। আজকে রাতে রুমে যাওয়াটা কখনোই সঠিক সিদ্ধান্ত হতে পারে না। মাদাম নিশ্চয়ই তাকে লজ্জায় ফেলবে। তার লজ্জায় পড়তে একদমই ভালো লাগে না। লজ্জা পেলে তাকে খুবই বিশ্রী দেখায়। এটা অবশ্য তার নিজস্ব মতামত। কি হচ্ছে এখানে? মাহতাবের গম্ভীর গলা শুনে মধু শামীমের শার্টের কোণা ছেড়ে দিল। ছাড়া পেতেই সামিরার এক মুহূর্ত দেরি করল না। এক ছুটে গিয়ে লিভিং রুমের পাশের বাথরুমে ঢুকলো। মাহতাব অবাক চোখে তাকিয়ে নিজের ভ্রু কুঁচকে ফেলল। আমাদের রুমে ওয়াশরুমে আছে মধু, তুমি সেখানে তো যেতে পারবে না। এভাবে ওর সাথে মারামারি করেছিলে কেন? মধু অসহায় মুখ করে দাঁড়িয়ে রইল। মাহতাবের কথার উত্তর দিতে তার ইচ্ছে করছে না। সবসময় তাকে লজ্জায় ফেলে। মাহতাব কিছু একটা ভেবে নিঃশব্দে হাসল। মধুর কাছাকাছি দাঁড়িয়ে ফিসফিস করে বলল। মধুর উত্তরের অপেক্ষা না করে তার হাত ধরে রুমের দিকে পা বাড়ালো। রুমে এসে একটা প্যাকেট মধুর হাতে ধরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, চেঞ্জ করে এসো, আমি ওয়েট করছি। মধু চুপচাপ চলে গেল। মাহতাবের কথার বাইরে যেতে কখনোই মন সায় দেয় না তার। ওয়াশরুমে গিয়ে প্যাকেট খুলতেই চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল মধুর। টকটকে লাল শাড়িটির দিকে তাকিয়ে লাজুক হাসল সে। দেরি না করে তাড়াতাড়ি তৈরি হয় মন্দিরও। স্বামীর আহ্বানে সাড়া দেওয়ার জন্য সে আজ মন ভরে সাজবে। মাহতাবকে শুভ্র পাঞ্জাবিতে আজ অসম্ভব সুন্দর লাগছে। মনে কিছুটা সংশয় নিয়েই সে দাঁড়িয়ে। মধু তাকে সত্যি সত্যি মন থেকে মানাতে পারবে কি না তা নিয়েও সে চিন্তিত। মধুর সাথে তার বয়সের পার্থক্য অনেক। মধু হয়তো এখন তাকে মেনে নিয়েছে, পরবর্তীতে যদি তার মন বদলে যায় তখন কি হবে? মাহতাব মধুকে বিশ্বাস করে, কিন্তু মানুষের মনের উপর কারো জোর থাকে না। যদি কখনো এমন পরিস্থিতি তৈরি হয় তখন সে মেনে নিতে পারবে না। মাহতাব এসব চিন্তা ঝেড়ে ফেলতে চাইল। নার্ভাসনেস থেকে কি সব আবল তাবল ভাবছে সে। মানুষ চেনার ক্ষমতা তার হয়েছে। এসব ভাবা মানেই মধুকে ছোট করা। মধু জানতে পারলে খুব কষ্ট পাবে নিশ্চয়। চুরির রিনঝিন শব্দে মাহতাব ভাবনা থেকে বেরিয়ে এলো। পিছু না ফিরেই ধীর গলায় বলল, কাছে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরো মধু, কুইক। মধু আবার লজ্জা পেল, কিন্তু এবার আর ভয় পেল না। এত সুন্দর করে সাজার পরে নিশ্চয়ই তাকে বিশ্রী লাগছে না। ধীর পায়ে পিয়ে পেছনে থেকেই মাহতাবকে জড়িয়ে ধরল সে। মাহতাব নীরবে হাসল, চোখে মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে তুলে মন্থর গলায় বলল, হয়নি, আমি তোমাকে শক্ত করে জড়িয়ে ধরতে বলেছিলাম। সামনে এসো, আমি শিখিয়ে দিচ্ছি। মধু সামনে গেল না। মাহতাবের বুকের কাছে পাঞ্জাবি শক্ত করে মুষ্টিবদ্ধ করে তার পিঠে মুখ লুকালো। মাহতাব এবার শব্দ করে হেসে ফেলল। হাত কাটানে সামনে এনে কপালে সময় নিয়ে চুমু খেল। অসম্ভব সুন্দর লাগছে, ঠিক আমার বইয়ের মতো।
মধু এবার লজ্জায় সিটিয়ে গেল, চোখ জোড়া খিচে বন্ধ করে মাহাতাবের বুকে মুখ ঢোকালো। মধুর শরীরের তীব্র কম্পন মাহাতাবকে কিছুটা দিশেহারা করে দিল। শারীরিক উত্তাপ বেড়ে কপালে ঘামের রেখা দেখা দিল। পৌরুষ মনের আনাচে কানাচে অনুভূতির আনাগোনা বেড়ে গেল হাজার গুণ। মধুকে বুকে জড়িয়ে হালকা উঁচু করে রুমে নিয়ে এলো সে। খেই হারিয়ে ফেলা মধু বুঝতেই পারল না সে মাটি থেকে 3 ইঞ্চি উপরে তার বরের বুকে লেপ্টে আছে। সারা শরীরের তাপমাত্রা হঠাৎ করেই যেন খুব বেড়ে গিয়েছে, গাল থেকে যেন গরম ভাব বেরোচ্ছে। অনুভূতির দুনিয়া থেকে বাস্তবে ফিরে এলো নিজেকে বিছানায় আবিষ্কার করে। মাহাতাবের দিকে তাকিয়ে কিছুটা ভরকেও গেল সে। মানুষটাকে এমন উন্মাদের মতো লাগছে কেন? এই কেমন উত্তর সে জানে। মাহাতাবের রক্তিম চোখে তাকিয়ে থাকতে পারে না সে। লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। মাহাতাব এক টানে গায়ের পাঞ্জাবিটা খুলে কিছুটা আটকে আটকে বলল, আমি কিন্তু খুব রোমান্টিক, দেখতে চাও? মধু আগের চেয়েও বেশি কুকড়ে গেল। লোকটা মোটেই সুবিধা নয়, এভাবে কেন বলতে হবে? দেখালে কি সে মানা করবে নাকি? প্রচণ্ড উন্মাদনায় ও মাহাতাব মুখ টিপে হাসত। স্ত্রীর লাজুক ভরকে যাওয়া মুখ দেখতে তার অসম্ভব ভালো লাগে। মধুর রাতটি কাটল অত্যন্ত যন্ত্রণাদায়ক সুখে। এই গম্ভীর স্বল্পভাষী মানুষটার পাগলাটে ভালোবাসার আদরে সে নিজের কষ্টটুকু প্রকাশ করতে কুণ্ঠাবোধ করল। মাঝে মাঝে তার কান্নার শব্দে মাহাতাবের তাকে আগলে নেওয়ার সুখটুকু সমস্ত যন্ত্রণা এক নিমিষেই ফুরিয়ে দিল। সকালটা সবার কাছে প্রতিদিনকার মতো হলেও মাহাতাবের কাছে সম্পূর্ণ অন্যরকম একটি সকাল মনে হলো। তার বুকে লেপ্টে এক স্নিগ্ধ মেয়ে ঘুমিয়ে। ঘড়ির কাঁটা 8টায় গেলেও আজ তার বিছানা ছাড়তে ইচ্ছে করছে না। মাথা হালকা ব্যথা করছে, কম করে হলেও তার 4 থেকে 5 ঘন্টা ঘুমাতে হবে। মধু ঘুমিয়েছে ফজরের পরে, চাইলে সেও ঘুমোতে পারত, কিন্তু তার ঘুমন্ত মধুকে দেখতেই বেশি ভালো লাগছে। মনের মধ্যে হাজার জল্পনা কল্পনা আসলেও সে পাত্তা দিচ্ছে না। রহিমা এসে ডেকে গেছে ব্রেকফাস্টের জন্য। এখন না উঠলে ময়না বেগম এসে হানা দেবে। মাহাতাব সেই রিস্ক নিতে চাইল না, না চাইতেও মধুকে ছেড়ে উঠতে হলো তার। মধুর এত সুন্দর ঘুমটা সে নষ্ট করতে চাইছে না। লামিয়ার সামনে একগাদা খাবার সাজিয়ে বসে আছে ময়না বেগম। তার হিসেব মতেও লামিয়ার এখন একমাত্র কাজ সারাদিন খাওয়ার উপরে থাকা, আর রাতভর এটা সেটা খাওয়ার বায়না করে তার ভাইকে জাগিয়ে রাখা। একটি রোমান্টিক প্রেগনেন্সি আওয়ার কাটাতে হলে এসব করা বাধ্যতামূলক। লামিয়ার মুখটা শুকিয়ে গেছে। এত খাবার সে সারাদিনও খেয়ে শেষ করতে পারবে কিনা সন্দেহ। মেহরাব নিজেও কিছুটা অসহায় বোধ করলো। সকাল সকাল কিছু বলে বোনকে রাগিয়ে দেওয়ার কোনো ইচ্ছেই নেই তার। বউকে দেখেও মায়া হচ্ছে, একটাই তো মাত্র বউ তার। মধুর দিন শুরু হলো বেশ বেলা 11টায়। মাহাতাব ততক্ষণে অফিসে চলে গিয়েছে। লাঞ্চের সময় অবশ্য সে বাসায় থাকবে তা মধু খুব ভালো করেই জানে। তবুও মনের মধ্যে কিছুটা অভিমানী এসে ভিড় করলো তার। একবার বলে গেলে কি হতো? অভিমানী মন নেই ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো সে। বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে। ময়না বেগম আজও নিচতলায় ভাড়াটিয়ার সাথে ঝগড়া বাঁধিয়েছে। লামিয়া টেনে নিয়ে এলেও সে নতুন উদ্যমে আবার তেড়ে যায়। রহিমার জরিনাও তার সাথে সমানে তাল দিয়ে যাচ্ছে। আজ নাকি ময়না বেগমের গাছের ড্রাগন চুরি হয়েছে। লামিয়ার মুখ দেখেই বোঝা যাচ্ছে এতে সে ভীষণ খুশি। প্রতিদিন তার উপর ড্রাগন ফ্রুটের যে অত্যাচার চলে তা থেকে রেহাই পাওয়া গেল। মধু গিয়ে অনেক কষ্টে ময়না বেগমকে টেনে ভেতরে নিয়ে এলো। সামির আজ কয়েকদিন যাবত তার মামার অফিসে জয়েন করেছে, তাই সকালে নাস্তা সেরেই সে অফিসে ছুটেছে। এতে মাহাতাবের কিছুটা চাপ কমেছে বই কি। ময়না বেগম এখনও রাগে ফুসফুস করছে। মধু মুচকি হেসে ময়না বেগমকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আর রাগ করবে না আপা, অসুস্থ হয়ে যাবেন তো। এই জড়ি না, আপার জন্য 1 গ্লাস ঠান্ডা শরবত নিয়ে এসো তো। আচ্ছা আপা, আজ কি খাবেন বলুন তো? আজ আমি রান্না করব। ময়না বেগম হুট করেই শান্ত হয়ে গেল। মধুর আগাগোড়া খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলো কিছুক্ষণ। লামিয়াও এসে ময়না বেগমের পাশে বসেছে। মধু কিছুটা আড়ষ্ট হয়ে বসলো, তার অস্বস্তি হচ্ছে। আমার ভাই তোকে ছুঁয়েছে তাই না? মাহাতাব তোকে মন থেকে মেনে নিয়েছে। ময়না বেগমের উচ্ছ্বসিত গলা শুনে হতভম্ব হয়ে গেল মধু। লামিয়াও হাসি মুখে তাকিয়ে লজ্জায় ঘামতে লাগলো সে। মধুর লজ্জায় চুপসে যাওয়া মুখটা দেখেও পাত্তা দিল না ময়না বেগম। সে গুনগুন করে কাঁদতে লাগলো, কিছুটা বিলাপের সুরেই বলল, বুড়ো বয়সে আমার ভাইটা যৌবনে স্বাদ পেল। কত বললাম বিয়ে কর বিয়ে কর, আমার কথা শুনলো না। এখন কার লাভ হলো? গরিবের কথা ভাসি হলেই ফলে। তখন বিয়ে করলে এখন 2 বাচ্চার বাপ থাকতো। মধু লজ্জা ভুলে হতভম্ব চোখে তাকিয়ে রইল ময়না বেগমের দিকে। লামিয়া মাথা নাড়তে নাড়তে চলে গেল। মধু আশেপাশে চোখ বুলিয়ে কাঁপা কাঁপা গলায় বলল,
আমি কিচেনে যাচ্ছি আপা। ময়না বেগম আঁচলে মুখ গুজে গুনগুন করে বলল, লাউ শাক ভর্তা করো আজ, শুটকি আর আলু ভর্তাও করো। মধু মাথা নাড়িয়ে চলে গেল। জরি শরবত নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ময়না বেগমের কাণ্ড দেখছিল। মধু যেতেই সে মুখ থেকে আঁচল সরিয়ে কর্কশ গলায় বলল, শরবত কি গ্লাসেই শুকাবি? এদিকে দে, আমার গলা শুকিয়ে গেছে। রহিমা মুখ ফুরিয়ে শরবতের গ্লাস গিয়ে দিল। আপা, আপনারে সারাক্ষণ ভাই ভাবি গো পিছে লাগে কেন? তারা তো আপনারে পাগল মনে করে। এর লাইগাই তো ডাক্তারও দেখাই দেখি। ময়না বেগম গ্লাসে চুমুক দিয়ে মুচকি হাসল। গ্লাসের শরবতটুকু শেষ করে হাসি মুখে বলল, আমি সবই জানি। তোর দুলাভাই মারা যাবার পরে আমি বড্ড একা হয়ে গিয়েছিলাম রে রহিমা। লোকটাকে আমি বড় ভালোবাসতাম। তার শূন্যতা পৃথিবীর কোনো কিছু দিয়ে পূর্ণ হয় নয়। মাঝে মাঝে জোড়া শালিক দেখলেও আমার তার কথা মনে পড়ে। আমরা তো জোড়া শালিকের মতোই ছিলাম। স্বামী হচ্ছে মেয়েদের অমূল্য সম্পদ। পৃথিবীর এই হাট বাজারে আর কারোই সাথে তার তুলনা হয় না। স্বামী স্ত্রীর ভালোবাসা হলো পূর্ণাঙ্গ ভালোবাসা, যেখানে শারীরিক মানসিক সব ধরনের মায়া থাকে। তুই চাইলে সেই জায়গাটা অন্য কোনো সম্পর্কে দিয়ে পূর্ণ করতে পারবি না। বাবার বাড়ি আসার কিছুদিন পরেই বাবাকে হারালাম। তখন আমি পাগল পাই। আমার ছোট ছোট ভাইগুলো আমাকে বাচ্চার মতো সামলাচ্ছে। আমি ওদের বিরক্ত করি না। আমি ওদের পিছনে লেগে নিজের একাকিত্ব দূর করার চেষ্টা করি। আমি ওদের পিছনে লাগি বলেই ওরাও কোনো জড়তা ছাড়া আমার কাছে আসে। না হলে এই ব্যস্ত শহরে ভাইদের সাথে আমার দূরত্ব বেড়ে যেত। পিছনে না লাগলে আমাদের মধ্যে এতটুকু কথাও হতো না, হয়তো হতো না। আমার দুই ভাই আমাকে প্রচণ্ড ভালোবাসে, বুঝলি? তারা যদি মনে করে আমি অসুস্থ, তাতেও আমার দুঃখ নেই। আমি অসুস্থ সেজে এই ভাইদের কাছাকাছি থাকতে চাই। সুস্থতা যদি ভাইদের থেকে দূরত্ব বাড়িয়ে দেয়, তাহলে আমি অসুস্থই ঠিক আছি। ময়না বেগম কুলসুম বেগমের রুমের দিকে চলে গেল। রহিমা চোখের পানি নিয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। রহিমা ছাড়াও আরও দুজন মানুষের চোখ ভিজেছে। তারা হচ্ছে লামিয়া আর মধু। মধু চোখ মুছে হাসি মুখে আবার রান্নাঘরে চলে গেল। থাক না কিছুটা লুকোচুরি, কিছুটা অভিনয়। দিন শেষে সবাই সুখে আছি, এর চেয়ে বেশি আর কি চাই। ভাতাব এলো বেলা শেষে। আজ মেহেরাবও বাসায় আসতে পারেনি। কুলসুম বেগমকে আজ লামিয়া খাইয়ে দিয়েছে। কুলসুম বেগম খুব একটা নড়াচড়া করে না। সারাদিন রুমে শুয়ে বসেই কাটায়। মাতা বেরিয়ে ড্রয়িং রুমের পাশে লাগোয়া বাথরুম থেকে ফ্রেশ হয়ে কুলসুম বেগমের সাথে দেখা করতে গেল। কুলসুম বেগম আসরের নামাজের শেষে তসবিহ পড়ছিলেন। ছেলেকে আসতে দেখে মুচকি হেসে হালকা চেপে বসলেন। মাতা মায়ের গা ঘেঁষে বসে এক হাতে জড়িয়ে ধরে বলল, এখন কেমন আছেন আম্মা? আমার একটা মিটিংয়ের জন্য গাজীপুরে যেতে হয়েছিল, জ্যামে আটকে দেরি হয়ে গেল। আপনি খেয়েছেন? এত চিন্তা করো না আব্বা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের মতো সন্তানের মায়েরা কখনো খারাপ থাকে না বাবা। আমি খেয়ে নিয়েছি। আমার ছেলেদের অনুপস্থিতিতে আমার মেয়েরা আমার যত্নের ত্রুটি রাখে না। যাও গিয়ে খেয়ে না। মাতা মায়ের কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল। আজ সারাদিন মধুর সাথে কথা হয়নি। মধু কি রেগে আছে? কপালে ভাঁজ ফেলে রুমের দিকে এগিয়ে গেল সে। পথে ময়না বেগমের সাথে দেখা হতেই সে মুখ বাঁকিয়ে নিজের রুমে গিয়ে খিল দিল। মাহতাবের ভ্রু আরো কিছুটা কুঁচকে গেল। আবার কি হলো? মধু মাহতাবের ক্লান্ত মুখ দেখে আর রাগ করে থাকতে পারল না। হাসি মুখে এগিয়ে গিয়ে তার হাতে ভাঁজ করে রাখা কোটটা নিজের হাতে নিয়ে নিল। ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। মাহতাব স্বস্তির শ্বাস ফেলল। বউয়ের রাগ কিভাবে ভাঙাতে হয় তা সে জানে না। বহু বছর আগের প্রেমের অভিজ্ঞতা কি আর এখন কাজে লাগবে? ফ্রেশ হয়েছি। তুমি খেয়েছো? উহুম। খুব খারাপ কথা। অল্প হলেও খেয়ে নিবে, পরে না হয় আবার আমার সাথে খাবে। মধু হেসে সায় জানালো। মাহতাবকে চেঞ্জ করতে বলে চলে গেল খাবার গরম করতে। রাতে সবাই একসাথে বসেছে। আলোচনার বিষয় হচ্ছে সামিরের বিয়ে। ময়না বেগম দেরি করতে চায় না, যত তাড়াতাড়ি সম্ভব ছেলের বিয়ে করাবেন। ময়না বেগমের কথায় সবাই সায় জানালো। সামির নিজেও কোনো অমত করল না। আলোচনা শেষে ঠিক হলো ময়না বেগম নিজেই মেয়ে খুঁজে বের করবে। ভাইদের পছন্দের ওপর তার ভরসা নেই, তাতেও কারোর কোনো আপত্তি নেই। ময়না বেগমের দুই সহচরী রহিমা আর জরিনা, তারা এলাকা ঘুরে ভালো মেয়েদের খবর জোগাড় করবে। তারপর ময়না বেগম তদন্তে নামবে।
রাতে বারান্দায় মাহাতাবের কাঁধে মাথা রেখে বসে আছে মধু। মাহাতাব মধুকে এক হাতে আগলে রেখে আরেক হাতে খুব মনোযোগ দিয়ে কিছু একটা করছে। কি করছেন? অফিসের কিছু কাজ ছিল, তা শেষ করছি। মধু আবার আকাশ দেখায় মন দিল। বেলি ফুল গাছে এখন কোনো ফুল নেই, তবে তার পাশেই সারি সারি সাদা গোলাপ ফুটে আছে। এই গাছগুলো মধু নিজ হাতে লাগিয়েছে। কি দেখছো? বাগানে খুব সুন্দর ফুল ফুটেছে। মাহাতাব সেদিকে তাকিয়ে মুচকি হাসল। মধুকে আরেকটু গভীরভাবে জড়িয়ে ধরে ধীর গলায় বলল, তুমি এই সাদা গোলাপের মতো আমার জীবনে একরাশ স্নিগ্ধতা, যে আমার অবেলায় আমার জীবন এসে আমাকে পূর্ণতা দিয়েছে। সারা জীবন আমি তোমাকে এভাবেই আমার বুকে আগলে রাখবো। মধু পরম আবেশে মাহাতাবের বুকে মুখ গুজল। এই মানুষটাকে সে অসম্ভব ভালোবাসে। জীবনে এর বেশি আর কি বা চাওয়ার আছে তার? সমাপ্ত।